ওকে, তাহলে আমরা শুরু করি। আহ, আমাদের আজকে মূলত আমরা একটু দেখার চেষ্টা করব আর্টিকুলেশন পয়েন্ট এবং আর্টিকুলেশন ব্রিজ। সো আর্টিকুলেশন পয়েন্ট ব্রিজে যাওয়ার আগে আমাদের যে জিনিসগুলো সম্পর্কে একটু জানতে হবে সেই জিনিসগুলো একটু আসি। এখানে তোমরা এগুলো পড়ে দেখতে পারো, বাট আমার যেই কনসেপ্ট গুলো একটু লাগবে সেগুলো আমি একটু বলি। যখন একটা মানে একটা গ্রাফে ট্রাভার্স করি তখন দুইটা জিনিস আছে, মানে কয়েকটা জিনিস আছে, তার মধ্যে দুইটা জিনিস হচ্ছে ডিসকভারি টাইম বলে একটা ব্যাপার আছে, আর একটা হচ্ছে ফিনিশিং টাইম। ঠিক আছে, সো আমাদের এখানে মেইনলি আমরা ডিসকভারি টাইমটা কি এবং ফিনিশিং টাইমটা কি সেই জিনিসটা আমরা জানবো। তুমি চাইলে এদিক থেকে সুডো কোডটা আগে দেখে নিতে পারো, তোমার ইচ্ছা। মেইনলি হচ্ছে আমরা ভিজিট যখন করব ডিএফএস দিয়ে, ধরো পুরো গ্রাফটা যখন ভিজিট করব তখন আমরা এই প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপকে এক একটা টাইম দিব আর কি। সো এটাকে আমরা ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম বলতেছি। যেমন আমরা এখান থেকে যদি শুরু করি, এই যে এই প্রথমে হচ্ছে আমাদের নোটগুলোর নাম্বারিং গুলো দেওয়া আছে এখানে 1 2 3 4। আর এই পাশে হচ্ছে ডি দিয়ে ডিসকভারি টাইম বোঝাচ্ছে এবং এফ দিয়ে ফিনিশিং টাইম বোঝাচ্ছে। সো প্রথমে ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম সবই হচ্ছে নাল করে রেখেছে, বা তুমি ধরতে পারো জিরো, বা মানে আমাদের ডোমেইনের বাইরের কিছু একটা। ওকে, সো সবগুলা নোডকে আমরা প্রথমে প্রথমে মানে আমরা তিনটা স্টেট মেনটেন করি। একটা হচ্ছে হোয়াইট স্টেট, অর্থাৎ এটাকে আমরা এখনো টাচ করি নাই, আনটাচড। একটা হচ্ছে গ্রে স্টেট, অর্থাৎ এখন এটাকে আমরা প্রসেস করতেছি। এবং লাস্টলি আমরা ইউজ করি হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ এটা প্রসেস করা হয়ে গেছে, এটাতে আর আমরা টাচ করব না, তখন এটাকে ব্ল্যাক করে দিই। ঠিক আছে, সো এখন আসো আমরা ডিসকভারি টাইম কাকে বলতেছে বা কিভাবে বলতেছে সেটা আমরা দেখি। প্রথমে আমরা 1 থেকে টাইম শুরু করলাম, 1 থেকে। সো এবং আমরা নোড 1 থেকে ভিজিট করা শুরু করলাম। সো নোড 1 এ আমরা ডিসকভারি টাইমটা দিয়ে দিলাম 1। ঠিক আছে, তারপর আমরা দেখব নোড 1 থেকে কোথায় কোথায় যাওয়া যায়। সো দেখতেছি নোড 1 থেকে 4 এ যাওয়া যায়। সো এই যে যখন আমরা যাচ্ছি তখন একটা টাইম দিব, এই যাওয়ার পরে আমরা নোড এরপরে যে নোডটাতে যাব সেই নোডটাকে একটা টাইম দিব। এখান থেকে যদি দুইটা জায়গায় যাওয়া যেত, যে দুইটা জায়গায় যাওয়ার যে কোনো একটায় আমরা যাব, আর একটাতে পরে ভিজিট করব। সো এই 1 থেকে 4 এ যাওয়া যাচ্ছে, তো 4 এ গেলাম, 4 কে আমরা একটা টাইম দিয়ে দিব। এটা হচ্ছে এখানে দিয়েছি 1, তারপর এখানে আসলাম, এটাকে দিলাম 4। এই যে যখনই আমরা ওই টাচ করতেছি তখনই কিন্তু এটা গ্রে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, কারণ ওইটা আমরা প্রসেস করতেছি। যখন প্রসেস শেষ হয়ে যাবে তখন এটা। সো এরপরে আমরা দেখতেছি 4 থেকে আর কোথায় যাওয়া যায়। সো 4 থেকে আর কোথাও যাওয়া যায় না, অতএব এটার কাজ শেষ। সো এটার কাজ যখন এটাকে ব্ল্যাক করব তখন এটাকে আরেকটা টাইম দিয়ে দিব। টাইম প্রতিবার যখনই একটা টাইম দিব তখনই টাইমারটা এক করে বাড়বে। ঠিক আছে, সো এখানে 1 দিলাম, তারপরে এখানে ডিসকভারি টাইম 2 দিলাম, তারপরে ফিনিশিং টাইম, যেহেতু এখান থেকে আর কোথাও যাওয়া যায় না, এখান থেকে ফিনিশ করে এটার প্যারেন্টে চলে যাব, তখন এটার টাইম ফিনিশিং টাইমটা দিয়ে দিলাম 3। ঠিক আছে, তো এটার প্যারেন্টের কাছে গেলাম, এটার প্যারেন্টের কাছে গিয়ে দেখতেছি যে এটার প্যারেন্ট থেকেও আর কোথাও যাওয়া যাচ্ছে না, অতএব এটার প্যারেন্টের কাজও শেষ। তো প্যারেন্টকেও একটা টাইম দিয়ে দিলাম এরপরে, যেহেতু 1 2 3 দিয়ে দিয়েছি, সো প্যারেন্টকে দিলাম 4, এবং এটা আমরা ব্ল্যাক করে ফেললাম। ঠিক আছে, তাহলে প্যারেন্টের স্টার্টিং টাইম বা ডিসকভারি টাইম এটাকে আমরা বলতেছি 1। তারপরে 4 এ গেলাম, সেখানে ডিসকভারি টাইম হলো 2 এবং এটার ফিনিশিং টাইম হচ্ছে 3। আর প্যারেন্টে যখন আসলাম, এই 1 এর ফিনিশিং টাইম হচ্ছে 4। ওকে, সো এখন আমাদের এই দুইটা, এখান থেকে আর কোনো জায়গায় যাওয়া গেল না, কিন্তু আমাদের আনভিজিটেড নোড রয়ে গেছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হোয়াইট নোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চালিয়ে যেতে হবে। সো এরপরে আরেকটা নোট, যে কোনো নোটকে ধরতে পারো তুমি, আইদার 3 কে ধরতে পারো অথবা 2 কে ধরতে পারো। আমরা এখানে 2 কে নিলাম। সো 2 কে যদি নেওয়া হয় তাহলে আমরা দেখছি এরপরে আমাদের টাইমিং, কিন্তু প্রতিবার যখন একটা টাইম দিব তখনই একটা করে টাইম বাড়বে। সো 2 কে যখন টাইম দিচ্ছি তখন আমাদের এখানে তো 4 শেষ করে এসেছি, এটাকে দিলাম আমরা 5। ঠিক আছে, অর্থাৎ এটা ডিসকভার হয়েছে 5 টাইমে। তারপর এখান থেকে দেখলাম কোথায় কোথায় যাওয়া যায়। এখান থেকে যাওয়া যায় 1 এ, কিন্তু 1 অলরেডি ব্ল্যাক আউট, অর্থাৎ
এটা যদি গ্রে অথবা তোমার কি বলে এটার নাম ব্ল্যাক হয়, তাহলে এটাকে আমরা টাচ করব না। সো মানে সো এখানে যেটা হলো সেটা হলো আমরা 1 কে আর টাচ করলাম না। সো ওখানে আমাদের কোনো টাইম আসলে ইলাপস হলো না। আমরা এরপরে 3 তে যদি যাই, সো 3 তে গেলে পরে আমরা এটাকে টাইম দিচ্ছি। অবশ্য এই যে আমরা ঘুরে আসলাম এটাকে অনেকে টাইম দেয়, বাট এই টাইমটা আসলে ওই 1 এ আপডেট হয় না। ঠিক আছে? মানে তোমার যদি এরকম হয় যে কারণ টাইম গুলো আমরা রাখতেছি আসলে জাস্ট তুলনা করার জন্য কোনটা আগে পরে। সো মাঝখানে যদি তুমি কিছু টাইম গ্যাপও দাও, সেটাতে কিছু আসে যায় না তেমন। যাই হোক, সো আমাদের মেইন ইয়েতে আমরা ফিরে আসি। 2 থেকে 1 এ গিয়ে কাজ হচ্ছে না, তো 3 তে আসলাম। 3 কে একটা ডিসকভারি টাইম দিলাম। 5 এর পর এটা 6। ঠিক আছে? 3 থেকে কোথায় যাওয়া যায়? 4 এ যাওয়া যায়। বাট 4 এ যেয়ে আমাদের খুব একটা সুবিধাজনক কিছু নাই। অর্থাৎ এটা ব্ল্যাক আউট। সো এটাকে আর টাচ করতেছি না। 3 থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না। সো এটাকে একটা ফিনিশিং টাইম দিচ্ছি। সো এটাকে ফিনিশিং টাইম যখন দিলাম, এটা হচ্ছে 7। তো এরপরে আমরা ফিনিশিং টাইম দিয়ে এটার প্যারেন্টের কাছে ফিরে গেলাম। 2 থেকে আর কোথায় যাওয়া যায়? আর কোথাও যাওয়া যায় না। সো এটাকেও একটা ফিনিশিং টাইম দিতে হবে। সো 7 দিয়েছিলাম এর আগে। সো এটাকে একটা ফিনিশিং টাইম আমরা 8 দিয়ে দিলাম। ঠিক আছে? এইভাবে করে আমরা ফিনিশিং টাইম এবং তোমার দিতে পারি আরকি। কি বলে? ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম দিতে পারি। এবং তোমার এখানে একটা মজার বিষয় হলো, তুমি যদি এখানে টপোলজিক্যাল সর্ট করতে পারো তাইলে করতে চাও, তাইলে এখানে তুমি সুন্দরভাবে দেখতে পাবে যে ফিনিশিং টাইম দেখে আমরা সহজেই টপো সর্ট করতে পারি। অর্থাৎ কার ফিনিশিং টাইম কত সেটা অনুযায়ী যদি সর্ট করো, তাহলে সেটা কিন্তু একটা টপোলজিক্যাল সর্ট তুমি পাচ্ছ। যেমন টপোলজি মানে ফিনিশিং টাইম অনুযায়ী যদি সর্ট করো, তাহলে মানে বড় থেকে ছোট যদি সর্ট করো, তাহলে 8 হচ্ছে সবার শেষে ফিনিশ হয়েছে। তারপরে তোমার মানে 8 বলতে এই 2, তারপরে হচ্ছে তোমার আ আ 3 আরকি। নোট 3, 7 যেটার। তারপরে হচ্ছে 1, তারপর হচ্ছে 4। সো আমরা যদি এই অর্ডারে কাজ করি, আ সবার শেষে যেটা ফিনিশ হয়েছে, ফিনিশিং টাইম যেটা সবার বেশি, সেটাকে আমরা আগে শেষ করব। এভাবে করে যাই। তাহলে এই 2, 3, 1, 4 এই অর্ডারে কাজ করলে দেখবা যে এটা ফুললি হয়ে গেছে। সো ফিনিশিং টাইমটা আমাদের এই তুমি যদি এইভাবে ডিএফএস করে টপোলজিক্যাল সর্ট করতে চাও, সেক্ষেত্রে করতে পারো। বাট আমাদের ডিসকভারি টাইমটা লাগবে। ডিসকভারি টাইমটা ওই আমাদের আর্টিকুলেশন পয়েন্ট বা আর্টিকুলেশন ব্রিজ যেখানে আমরা কাজ করব সেখানেও লাগবে। বাট ফিনিশিং টাইমটাও জেনে রাখা ভালো, এবং ফিনিশিং টাইম দিয়ে এখানে কিন্তু সুন্দরভাবে তুমি আগে যে আমাদের ডিগ্রি টিগ্রি এগুলো করা লাগতেছিল, সেগুলো ছাড়াই কিন্তু এই ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম দিয়ে তুমি কিন্তু একটা যদি জাস্ট সর্ট করো, এনলগ এন দিয়ে এখানে একটা সর্ট করো, তাহলেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে? এটার কি বলে এটার নাম? এটার একটা টপোলজিক্যাল সর্ট। যাই হোক, সেটা আমাদের মূল কনসার্ন না। আমরা চলে আসি আমাদের এটার নাম কি? আর্টিকুলেশন পয়েন্ট এবং ব্রিজে। সো এখানে ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইমে মনে হয় না, মানে খুবই সহজ কনসেপ্ট। সো মনে হয় না কারো কনফিউশন আছে। এরকম যদি 1000টা নোট থাকে, আমরা একটা করে গ্রে আউট করব। গ্রে আউট করার সময় তাকে দিব ডিসকভারি টাইম। যখন হোয়াইট থেকে গ্রে করতেছি তখন দিচ্ছি ডিসকভারি টাইম। আর যখন গ্রে থেকে ব্ল্যাক করতেছি তখন দিচ্ছি কি? ফিনিশিং টাইম। ঠিক আছে? প্রতিবার যখন দিচ্ছি একটা করে টাইম বাড়তেছে। ঠিক আছে? সো এখান থেকে যেকোনো একটা নোট ধরলাম। এটা থেকে যেখানে যাওয়া যায় একটা করে কাজ শেষ করে আসবো আরকি। ঠিক আছে? সো আ মা মানে ফিনিশিং টাইম মানে এখানে ডিসকভারি টাইমটা যেভাবেই দাও, মনে রাইখো যে মূলত আমরা দেখতেছি যে কোনটা আগে কোনটা পরে। এই যে দেখো এখানে লাস্টে আমরা ফিনিশিং টাইম দিয়ে যেহেতু সর্ট করলাম, এটা আমরা জাস্ট একটা অর্ডার করতেছি যে কোনটা আগে কোনটা পরে। এখানে যদি ধরো সামহাউ ধরলাম যে এই নোড 1 এর এটা যদি 5 আসতো, ঠিক আছে? তাইলে কি হতো? এটা হয়তো 7 এর জায়গায় 8 আসতো, এটা আসতো 8 এর জায়গায় 9। সো ওই আ তাদের মধ্যে রিলেটিভ যে অর্ডারটা, সেই অর্ডারটা কিন্তু আসলে চেঞ্জ হতো না।
সো যদি কেউ কখনো যদি দেখো কোথাও যে ফিনিশিং টাইম বা এই ডিসকভারি টাইম গুলো, ধরো যে ওই আমরা 1 বা 4 এ যে মাঝখানে ব্ল্যাক আউট হওয়ার পরেও দেখলাম যে ওকে এটা ব্ল্যাক আউট, ওখানে যদি কেউ কোনো টাইম ইলাপস করে, এখানে ধরো 2 এ গিয়ে এই 1টা ব্ল্যাক আউট, তারপরে এখানে টাইম ঘুরে আসলো, কিন্তু এটাকে কোনো টাইম এটাতে অ্যাসাইন করলো না, যেহেতু আগেই অ্যাসাইন হয়ে রয়েছে। সো কোনো টাইম অ্যাসাইন করলো না, ফেরত আসলো, তাইলেও কোনো সমস্যা নেই আসলে আমাদের। মানে জাস্ট আমাদের রিলেটিভ অর্ডারিংটাই মেইনলি দরকার। এবার আসো এখানে আর্টিকুলেশন পয়েন্ট এবং আমরা আর্টিকুলেশন ব্রিজ সম্পর্কে একটু দেখবো আর কি। ঠিক আছে, সো আর্টিকুলেশন পয়েন্ট ব্রিজ বের করার সহজ, একেবারে সবচেয়ে সহজ একটা ওয়ে আমরা আগেই বলেছি। আর্টিকুলেশন পয়েন্ট বা আগে বলেছি বলতে তোমাদের ক্লাসে যখন এরা আগে কোন ক্লাসে যখন অ্যাডজেসেন্সি মানে এই ধরনের আর্টিকুলেশন পয়েন্ট ব্রিজের কথা বলেছি তখন বলেছি, আজকে বলিনি, আজকে আবার বলবো কথাগুলো। আচ্ছা, এটার তার আগে আমরা কিছু এটার সিনোনিমস জেনে নেই। এই আর্টিকুলেশন পয়েন্ট গুলাকে অনেক সময় কাট নোড নামকরণ করা হয়, কাট নোড বলা হয়, অনেক সময় আবার তোমার ক্রিটিক্যাল পয়েন্টও বলা হয়। ঠিক আছে, এই নোড গুলোর মানে আর্টিকুলেশন পয়েন্ট গুলোর বিভিন্ন এই ধরনের নাম আছে। আচ্ছা, সো একটা বেসিক অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা প্রতিবার এই নোডটাকে ফেলে দিব, তারপরে একটা ডিএফএস কল করব। ডিএফএস কল করে দেখবো যে এখানে ডিএফএস বা বিএফএস যেটাই কল করো তুমি, সবগুলো কানেক্টেড, সবগুলো কালার্ড হচ্ছে কিনা, ঠিক আছে, সবগুলোতে পৌঁছানো যাচ্ছে কিনা। সো যদি কোনোটার মধ্যে পৌঁছানো না যায়, তাহলে আমি এটাকে আর্টিকুলেশন পয়েন্ট বলবো, আদারওয়াইজ বলবো এটা আর্টিকুলেশন পয়েন্ট না। তাই তো? সো সিম্পল কনসেপ্ট ছিল। সো সেই সিম্পল কনসেপ্ট করলে পরে কত হয় কমপ্লেক্সিটিটা, সেটা তারা একটু এখানে ক্যালকুলেশন করে নিয়েছে। যেমন প্রতিটা নোড বাদ দিলে এখানে ভি ভার্টেজ সংখ্যক, আর বিএফএস বা ডিএফএস যেটাই করো সেটার কমপ্লেক্সিটি ভি প্লাস ই। ঠিক আছে, ভি প্লাস ই, এখানে ই আসলে এইচ সংখ্যা। সো এইচ সংখ্যা আসলে প্রায় এন স্কোয়ারের মতো হতে পারে। ঠিক আছে, এন ইন্টু এন মাইনাস বাই এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, এরকম কিছু একটা আর কি, এক্সাক্ট যদি তুমি যাও। সো আলটিমেটলি তোমার এখানে আমার তো দরকার হচ্ছে অ্যাপ্রক্সিমেশন বিগো নোটেশনে। সো সেটা হচ্ছে ভি স্কোয়ার বা এন স্কোয়ার। তার মানে এখানে যদি এন স্কোয়ার হয়, আরো যদি এন ইনটু করো, তাহলে আমার কমপ্লেক্সিটি চলে যাচ্ছে এন কিউবে। তার মানে তুমি আর্টিকুলেশন পয়েন্ট বা ব্রিজ বের করতে পারতেছো, কিন্তু তোমার কমপ্লেক্সিটি হচ্ছে এন কিউব। সো তুমি ইভেন 1000 নোডের জন্য কিন্তু কষ্টকর হয়ে যাচ্ছে এটা বের করা। 10^9, ইটস হিউজ কম্পিটিশন। ঠিক আছে, সো এখন আমরা কি আরো জিনিসটাকে একটু কমিয়ে আনতে পারি কিনা, সেইটা একটু আমাদের চিন্তা করতে হবে আর কি। আচ্ছা, সো এখানে আরো কিছু টার্ম আসবে পরে, মানে এই ডিসকভারি টাইমও আসবে, আরেকটা টার্ম আসবে লো, কিন্তু আমরা এখানে তার আগেও কিছু টার্ম জেনে নেই। অ্যানসেস্টর বা কি বলে, অ্যানসেস্টর এই টার্মটার সাথে তোমরা পরিচিত। অ্যানসেস্টর হচ্ছে একটা নোডের, ধরো যে এর আগে যেই এর প্যারেন্ট গুলো যে কোনো প্যারেন্ট হতে পারে, তো সেগুলোকে আমরা সাধারণত অ্যানসেস্টর বলে থাকি। অর্থাৎ ইউ তে ভিজিট করার আগে তুমি এই নোডগুলো ভিজিট করে এসেছো, এরকম যদি হয় তাহলে এগুলাকে আমরা ইউর অ্যানসেস্টর বলতে পারি। ঠিক আছে, এবং ইউ থেকে কোথাও যাচ্ছে, এগুলার আরো নাম আছে, তো তারা নাম দিয়েছে সাবট্রি আর কি। তো এরপরে ইউ থেকে যেসব জায়গায় ভিজিট করতেছো সেগুলাকে বলা হচ্ছে ধরো ইউ থেকে ভিজিট করলে ইউ এর সাবট্রি, ভি থেকে এই পাশে যে ভিজিট করতেছি এটাকে আমি ভি এর সাবট্রি বলতেছি, বা যেই দিকেই যাও সেগুলোকে সাবট্রি বলা হচ্ছে। সো এখন যদি এমন হয় যে ইউ এর যে সাবট্রিটা আছে, সেই সাবট্রি থেকে কোনো একটা নোড দিয়ে আমি এর অ্যানসেস্টরে পৌঁছে যেতে পারছি, তাহলে এইটাকে বলা হয় ব্যাকেজ। ঠিক আছে, অর্থাৎ এটার কোনো চাইল্ড থেকে যদি আমরা এটার অ্যানসেস্টরের কোনো একটা নোডে পৌঁছে যেতে পারি, তার মানে হচ্ছে কি এখানে একটা সাইকেল টাইপের জিনিস হয়ে গেল না? সো এটা একটা এটাকে বলে ব্যাকেজ। ঠিক আছে, ব্যাকেজ টু এ নোড হুইচ বিলংস টু অ্যানসেস্টর ইউ।
ঠিক আছে। সো এই ধরনের এইজ হলে তুমি এভাবে করে এসেছো, ট্রাভার্স করে এভাবে এই পর্যন্ত আসলা, আসার পর এখান থেকে একটা এইজ পাচ্ছ, এটার অ্যানসেস্টর চলে যায়। তার মানে কি এখান থেকে যেহেতু এসেছো আর আবার এখানে হিট করতেছো, তার মানে আসলে এখানে একটা সাইকেল আছে। সো তখন তুমি আসলে এইখানকার যে কোনোটা বাদ দিলেই আসলে আরেকটা মানে কি বলে বাদ হয়ে যাবে না। ঠিক আছে, আরেকটা বাদ হয়ে যাবে না বলতে কি বোঝাচ্ছি, মানে আর্টিকুলেশন পয়েন্ট এটা হবে যে এটা গ্যারান্টি করা যায় না আর কি। ঠিক আছে, সো এটা একটা জিনিস আমরা দেখলাম। সো এখানেও তারা একটা ব্যাকেজ দেখাচ্ছে। আচ্ছা, সব আমরা কি একটু টার্ম গুলো বুঝে নেই। ডিসকভারি টাইমের কথা এখানে বলেছে। এছাড়া তারা একটা লো বলে একটা জিনিসের কথা বলেছে। লো জিনিসটা কি এটা একটু বোঝা লাগবে। এখানে কি লো এর কথা, লোটা কি কোথাও ই করেছে কিনা একটু মার্ক করি আমি। আচ্ছা, লোটা কোথাও এখানে হয়তো ক্লিয়ারলি বলছে, কোনো না কোনো জায়গায় তো অবশ্যই বলছে, কিন্তু সেটা আমাদের আমি তোমাদেরকে একটু বলি লো জিনিসটা কি। এই যে লোটা এসে এইখানে ই করেছে, যেমন ধরো যেমন 4 নম্বর নোডের জন্য, এই 4 নাম্বার নোডের জন্য সে বলতেছে সাবট্রি ইউ অর্থাৎ 4 হচ্ছে 5 6 এবং 7। আচ্ছা, এটার যে চাইল্ড গুলো আছে সেগুলো, তাহলে সাবট্রি ইউ এর ব্যাকেজ দিয়ে যুক্ত আছে নোড 3, তা হলো লো ইউ মিন 5 6 7 এবং 3। ওকে, সো সে আসলে যেটা বলার চেষ্টা করতেছে সেটা হলো এই 4 থেকে যেই সব জায়গায় যাওয়া যাচ্ছে, অর্থাৎ এর অ্যানসেস্টর না, এখান থেকে সাবট্রি হিসাবে তুমি ট্রাভার্স করতে করতে এই যে এখানে কিন্তু এটার সাবট্রি হিসাবেও আবার এটাকে হিট করতেছো। সো এই যে যত জায়গায় যাচ্ছ এদের মধ্যে লো যার সবচেয়ে কম, ঠিক আছে, লো বলতে সরি ডিসকভারি টাইম যার সবার চেয়ে কম, সেইটাই হবে এই ইউ এর লো। যেমন এইগুলার ক্ষেত্রে একটু যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে তোমার এখানে অবশ্য শুধু আচ্ছা লো ইউ হবে এটার এগুলো এখানে একটু ভালোভাবে বলছে। এবার আমরা আরেকটা ভেরিয়েবল ডিফাইন করব লো ইউ, মনে করি সাবট্রি ইউ এবং সাবট্রি ইউ এর সাথে ব্যাকেজ দিয়ে সংযুক্ত সবগুলো নোডের একটি সেট বানানো হলো। সেটা হলো x1 থেকে xm, তাহলে লো ইউ হবে এই x1 থেকে xm এর যে ডিসকভারি টাইম এগুলোর মধ্যে মিনিমাম যেটা সেটাই হবে এইটার লো। ঠিক আছে, সো এইখানে দেখে অনেকেরই দেখবা যে এক্স্যাক্টলি মিলাতে পারবা না জিনিসগুলো। আমরা একটু ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম অনুযায়ী যদি দিয়ে যাই, তারা এখানে ডিসকভারি টাইম দিয়েছে এবং এটা এই অনুযায়ী হলো তারা ডিসকভারি টাইম দিয়েছে এবং এখানে হচ্ছে তারপরে তারা লো অ্যাড করেছে। ডিসকভারি টাইমটা কিভাবে দিল একটু আমরা চিন্তা করে দেখি। এখানে 1 দিল, এখানে 2 দিল, ঠিক আছে, তারপর এখানে যদি 3 দেয়, এখানে 4, মানে এটার ফিনিশিং টাইম 3, এটা 4, এটার ডিসকভারি টাইম হচ্ছে এটার 4 দিচ্ছে। এখানে কি 4 দিবে? এখানে 4 দিবে না, কারণ এইটা তো এখনো ফিনিশ হয় নাই। 1 2 3, তারপর এখানে আসলে 4 দিবে না, এখানে দিবে 4। সো ওই হিসাবে কিন্তু আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে আর কি। ওরা এটা 5 নিয়ে এসেছে, অর্থাৎ এই যে এটার উপর দিয়ে আসলো সেটাকে ওরা একটা 4 ধরে নিয়েছে আর কি এখানে। তারপরে এখানে 5 6 7 8, তারপরে ওরা 9 কোথায় ধরেছে? 9 সম্ভবত এখানে 9 10 11 12, তারপরে তোমার এইভাবে 13 14 এইভাবে করে হয়তো গিয়েছে আর কি। সো এখানে কোনো সমস্যা হচ্ছে না, ওরা যেই যেই ধরনের ডিসকভারি টাইম ধরেছে সেটাতে সমস্যা হচ্ছে না, কারণ ওরা আমি বলেছি জাস্ট তুলনার জন্য ওরা এইভাবে ধরেছে। কিন্তু আমরা ধরো যে ওই কোন জায়গায় টাইম ওয়াস্ট খুব একটা করব না, মানে আমাদের দরকার নেই আসলে।
এবং আমাদের অ্যালগরিদম নিয়ে যখন কাজ করব, যখন কোডিং করব, তখন যেভাবে আসে আমাদের এতটুকু করলে হবে যে আগেরটা আগে আসতেছে, যেটা লো টাইম আগে হওয়ার কথা বা ডিসকভারি টাইম আগে হওয়ার কথা সেটার ডিসকভারি টাইমটা আগে হচ্ছে, এবং যেটার ডিসকভারি টাইম পরে হওয়ার কথা সেটার ডিসকভারি টাইমটা পরে হচ্ছে। এতটুকু আমাদের এনশিওর করলেই আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এখানে আসো যদি, তাহলে এখানে এটার লো টাইম দিয়ে দেওয়া হচ্ছে 1, সরি, লো টাইম প্রথমে ইনিশিয়ালাইজ করে রাখে হচ্ছে তোমার ডিসকভারি টাইম দিয়েই প্রথমে লো টাইম ইনিশিয়ালাইজ করে রাখে। সেটা তুমি সুডো কোড দেখলে তখনও বুঝতে পারবা যে ডিসকভারি টাইম দিয়ে সে প্রথমেই ইনিশিয়ালাইজ করে রাখে আর কি, যখন নট ভিজিটেড এই লোটা ডিসকভারি টাইম দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখে, প্রথমে লো টাইমটা ডিসকভারি টাইম দিয়ে রাখে। ঠিক আছে, তারপরে হচ্ছে পরে যদি লোটা আরো কমানো যায় তাহলে সে কমায়। আচ্ছা, সো এখানে আমরা একটু যদি দেখি 1 2, তারপর ধরো 3 4 5 6 7 8, তারপর এখানে যখন যাচ্ছে তখন কি হলো, তখন দেখা যাচ্ছে যে এটা একটা ব্যাকেজ। সো ব্যাকেজ হলে পরে এই এই যে 3 তে আমরা পরে কাজ করব। এটা আসলে আমি একটু জুমের হেল্প নেই। এখানে প্রথমে কিরকম ছিল আমরা সেটা যদি দিয়ে যাই, এটা 1 1 ঠিক আছে, ও 2 2 ঠিক আছে, এটা 5 5 5 ঠিক আছে, ওকে এটা ঠিক আছে। এরপরে তোমার এটা ছিল 6 6, ঠিক আছে, তারপরে এটা 7 7, এটা 8 8। যখনই আমরা এই ব্যাকেজটা পেলাম, মানে এটা হলো যাওয়ার সময় ইনিশিয়ালাইজ করে যাচ্ছে, কিন্তু যখনই আমরা এরকম একটা ব্যাকেজ পেলাম, তো 7 এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে এইটার যে চারপাশে যে মানে এটার যে কি বলে এটার যে চাইল্ড গুলো আছে, ঠিক আছে, প্যারেন্ট কে না হয় বাদই দিলাম, এটার চাইল্ড যেগুলো আছে বা অ্যাডজাসেন্ট এইজ গুলো দিয়ে যে নোটগুলোতে যাওয়া যায়, সেই নোটগুলোর মধ্যে ডিসকভারি টাইম সবার চেয়ে কম কোনটা। ওকে, তুমি যদি মানে কি বলে প্যারেন্ট ধরো তারপরেও সমস্যা নাই, কারণ প্যারেন্টের কম হবে না। সো প্যারেন্টের আমরা দেখতেছি হচ্ছে ডিসকভারি টাইম 7, এটার হচ্ছে 5 ডিসকভারি টাইম, এবং তার হচ্ছে 8। তাহলে তুমি যদি এই কটা নিয়ে আসো 5 7 এবং 8, এর মধ্যে দেখা যাচ্ছে 5 হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে এটার ডিসকভারি টাইম আমরা 5 করে দিচ্ছি। এটা হচ্ছে তখন আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। তারপরে এখান থেকে ব্যাক করে তুমি যখন এই 6 এ চলে আসবা, তখন 6 এর দেখতেছো যে এটার যে চাইল্ডটা আসলো সেটার ডিসকভারি টাইম, সরি, এটার লো হচ্ছে 5, তাই তো? আচ্ছা, ডিসকভারি টাইম, এটার শুধু ডিসকভারি টাইম দেখলে হচ্ছে না, এটার যে কি বলে এটার যারা চাইল্ড আছে তাদের ডিসকভারি টাইমও দেখতে হচ্ছে। সো সেই সেখান থেকে ডিসকভারি টাইম আমরা পাচ্ছি এটারও 5, ঠিক আছে, এটারও ডিসকভারি টাইম পাচ্ছি 5। সো তখন এটা কারেক্ট হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে আমরা যখন উপরে যাচ্ছি, যাওয়ার পরে আমরা 4 থেকে এইদিকে আসলাম, এইদিকে আসার পরে আমাদের যেটা হচ্ছে, আচ্ছা এটা শুধু চাইল্ড থেকেই নিয়ে আসে, প্যারেন্ট থেকে নিয়ে আসে না, এটা একটু ভুল বলেছি আমি। কারণ প্যারেন্ট থেকে নিয়ে আসলে এটা কিন্তু 11টা তখনই হয়ে যেত, চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যেত। সো এখানে যখন আসতেছে ডিসকভারি টাইম এবং তোমার ইয়ের, অর্থাৎ এইখানে যদি আমি বলি তাহলে তোমার এই 7 অপশনটা থাকবে না, 5 আর 8, 5 আর 8 থেকে 5 কে নেওয়া হলো আর কি। আচ্ছা, সো এই 11 এটার যেহেতু আর কোনো চাইল্ড নাই, সো সে ফিরে গেল 4 এর এখানে। 4 এখন তার তার সাব ট্রি পুরাটা, অর্থাৎ চাইল্ডের সবগুলো ডিসকভারি টাইম যদি দেখে,
তাহলে সে দেখতে পাচ্ছে এদিকে আছে 11, এদিকে আছে হচ্ছে 7, এদিকে 8 এবং এই পাশে হচ্ছে 5। সো সে তার ডিসকভারি টাইম সর্বনিম্ন পাচ্ছে 5, সো সেটা দিয়ে আপডেট করে নিচ্ছে। ঠিক আছে, তখন এটাই তার ডিসকভারি টাইম হয়ে যাচ্ছে। এখন আমরা আর্টিকুলেশন এভাবে করে আমরা আমাদের কাজটা শেষ করলাম। আর্টিকুলেশন পয়েন্ট তাহলে কোনগুলাকে বলবো, এভাবে করে আমরা ঠিক আছে ডিসকভারি টাইম দিতে পারলাম এবং লো টাইমও দিতে পারলাম, কিন্তু তারপরে লো দিতে পারলাম আর কি। সো এরপরে আমরা কাদেরকে আর্টিকুলেশন পয়েন্ট বলবো সেটা একটা মানে কোশ্চেন। ঠিক আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা এখানে কথাটা লেখা আছে, যদি এই নোটটা ডিসকভারি টাইম, এটার যে চাইল্ড গুলো আছে তাদের লো এর সমান বা তার চেয়ে যদি ছোট হয় এটার ডিসকভারি টাইমটা, তাইলেই শুধুমাত্র আমরা এটাকে কি বলতে পারবো, এটাকে আমরা বলতে পারবো একটা আর্টিকুলেশন পয়েন্ট। ঠিক আছে, আমরা এইটা একটু জায়গাটা ক্লিয়ার করি, তারপর আমরা দেখি কোন কোনগুলো আর্টিকুলেশন পয়েন্ট। সো 1, এটার ডিসকভারি টাইম তো হচ্ছে 1, এর ডিসকভারি টাইম 1। এটার চাইল্ড যদি দেখি, এটার চাইল্ড এখানে হচ্ছে ডিসকভারি টাইম 2, সরি লো হচ্ছে 2 এবং এটার লো হচ্ছে 5। সো 2, 5 এর চেয়ে ডিসকভারি টাইমটা আসলে, সরি এটা তো লো, ডিসকভারি টাইম 1। সো এইটা একটা আর্টিকুলেশন পয়েন্ট। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, তুমি যেখান থেকে শুরু করবা সেটাই তো রুট। রুটের ক্ষেত্রে আবার একটু অন্যভাবে আর্টিকুলেশন পয়েন্টটা ডিফাইন হয়। ঠিক আছে, শুধুমাত্র রুটের ক্ষেত্রে একটা এক্সেপশন আছে। সে তোমার এই নোটটা যদি না থাকতো তাইলে কি তুমি এটাকে আর্টিকুলেশন পয়েন্ট বলতা? যদি আমরা এখান থেকে শুরু করি তারপরে তুমি এটাকে আর্টিকুলেশন পয়েন্ট বলতা না। কারণ কি? কারণ এটা একটা কর্নারে পড়ে আছে, সো এটা কিন্তু আসলে আর্টিকুলেশন পয়েন্ট না। কিন্তু আমি যে রুলসটা বললাম, ঠিক আছে, লো ভি এর চেয়ে যদি লো ইউ কম হয়, ডি ডিসকভারি টাইম কম হয়, সেই ক্রাইটেরিয়া কিন্তু এখানে ঠিকই ফুলফিল করতেছে। এটার কি বলে এটাকে, এটার যে সাবট্রি আছে সেই সাবট্রির বা সেটা এটার যে কি বলে অ্যাডজেসেন্ট নোড গুলো আছে তাদের থেকে, এটার একটাই অ্যাডজেসেন্ট নোড, সো তার থেকে কিন্তু এটার কি ডিসকভারি টাইমটা কম। কিন্তু তারপরেও তুমি এটাকে কি বলতে পারতেছো না, এটাকে আর্টিকুলেশন পয়েন্ট বলতে পারতেছো না। তাহলে রুটের ক্ষেত্রে কেসটা কি হবে বলো তো দেখি। রুটের ক্ষেত্রে যে এক্সেপশনটা হবে সেই ক্ষেত্রে আমরা এক্সেপশনটা কিভাবে হ্যান্ডেল করব? রুটের ক্ষেত্রে এক্সেপশনটা আমরা এইভাবে হ্যান্ডেল করব যে যদি রুটের একের চেয়ে বেশি চাইল্ড থাকে, ঠিক আছে, এই সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করলো এবং রুটের একের চেয়ে বেশি চাইল্ড, একাধিক চাইল্ড থাকতে হবে। আর নাইলে এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেও কোনো কাজ হবে না। এইখানে দেখবা যে এটা আলাদাভাবে হ্যান্ডেল করা আছে। সুডোকোডটা যদি দেখো, এখানে আমার মনে হয় না ফুল সুডোকোডটা কারেক্ট। তারপরেও মানে আমরা যখন করব তখন তো করবই, কিন্তু এখানে হয়তো কিছু ঝামেলা আছে আর কি, 12 নম্বর লাইন না কোনো একটা জায়গায় কিছু ঝামেলা আছে। সো অন্য অন্য তুমি স্ট্যান্ডার্ড কোড সার্চ করলেও পাবা। তো এখানে মানে আমার কনসার্ন যেটা, দেখো এখানে কিন্তু এই লো এর সাথে সাথে একটা এন্ড দিয়ে বসিয়ে দিচ্ছে ইউ ইজ নট রুট, যদি রুট না হয়। ঠিক আছে, এই এটা হলো রুট না এর ক্ষেত্রে কেস চলছে। আর এইখানে এসে একটা কিন্তু দিয়ে দিছে যদি ইউ রুট হয় এবং চিলড্রেন যদি একের চেয়ে বেশি হয় তাইলে এটা আর্টিকুলেশন পয়েন্ট। ওকে, সো এটা হচ্ছে রুটের ক্ষেত্রে একটা বিষয়, এটা আমাদেরকে একটু আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে, এই জন্য একটু বলে নিলাম। আর বাকিদের ক্ষেত্রে আমরা এবার আসতেছি
ওয়ান এখানে আর্টিকুলেশন পয়েন্ট এমনিতেই আমরা, এবং এটার যেহেতু চাইল্ড একের অধিক, সো আমরা অবশ্যই বলতে পারি এটা একটা আর্টিকুলেশন পয়েন্ট। এরপর আসো টু এর ক্ষেত্রে যদি বলো, টু এর এটার হচ্ছে লো, এটার অ্যাডজাসেন্ট যেটা তার লো হচ্ছে কত, লো এর চেয়ে এটার ডিসকভারি টাইম ছোট বা সমান কিনা, না এটার যে ভি আছে সেটার চেয়ে এটার ডিসকভারি টাইম ছোট বা সমান না। ওকে, এখন এরপরে যদি আসো থ্রি থেকে যদি চিন্তা করো, থ্রি এর ডিসকভারি টাইম তার অ্যাডজাসেন্ট যেগুলো সেগুলোর সবার চেয়ে কম হইতে হবে কি, সবার চেয়ে কম বা সমান হইতে হবে, মনে হয় না। এখানে যদি আর একটু ভালো করে পড়ি, এখন চিন্তা করো কোন একটা এইজ ইউভি এত হওয়ার অর্থ কি, ডিসকভারি টাইম ছোট একমাত্র অ্যানসেস্টর ইউ সেটের নোডগুলোর, সাবট্রি ভি এর নোড ব্যাকে ইজ দি অ্যানসেস্টর ইউ এর সাথে যুক্ত, সেজন্য লো ভি এর মান ডিইউ থেকে কমে গেছে। যদি এত হয় তাহলেই শুধুমাত্র ইউ একটি আর্টিকুলেশন পয়েন্ট হবে। ডিইউ যদি লো ভি এর চেয়ে কম, আচ্ছা এটা তাহলে এটার সাবট্রি এর কথা বলতেছে আর কি, না এটার অ্যানসেস্টরদের কথা বলতেছে না আর কি। তার মানে ইউ থেকে যেসব জায়গায় যাওয়া যাচ্ছে তাদের লো, ঠিক আছে, যেসব জায়গায় যাওয়া যাচ্ছে বলতে প্যারেন্ট না, যেখান থেকে এখানে এসেছি সেটা না, সেখান থেকে যেসব জায়গায় যাওয়া গেছে তাদের লো, তাদের লো, যেমন এটার তোমার অ্যাডজাসেন্ট হচ্ছে এটা আছে এবং 7 আছে, এগুলোর লো 5 এবং এটারও 5, এটার ডিসকভারি টাইম 5, সো এটা একটা কি, এটা একটা মানে আর্টিকুলেশন পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট। এটার ক্ষেত্রে যদি আসো, এটা থেকে কোথায় যাওয়া যাচ্ছে, এখানে এইটার লো হচ্ছে 11, এটার লো হচ্ছে 5, ঠিক আছে, আর এটার ডিসকভারি টাইম হচ্ছে 6, সো এটাও একটা আর্টিকুলেশন পয়েন্ট। 6 এর ক্ষেত্রে যদি দেখি 6 থেকে 7 এ যাওয়া যাচ্ছে, 7 এর লো হচ্ছে 5, আর এটার 6 এর ডিসকভারি টাইম হচ্ছে 7, সো এটা কোনো কি না, এটা কোনো আর্টিকুলেশন পয়েন্ট না। 7 এর ক্ষেত্রে দেখি 7 থেকে এখানে যাওয়া যাচ্ছে, এটা ডিসকভারি টাইম 8, কিন্তু এখান থেকে যেখানে যাওয়া যাচ্ছে সেটার কি বলে এটার নাম, লো হচ্ছে 5, সো 8 5 এর চেয়ে ছোট বা সমান না, তার মানে 7 ও কোনো তোমার আর্টিকুলেশন পয়েন্ট না। সো এইভাবে করে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। যদি ওদের এইটার এগুলো মানে মার্কিং গুলো একদম কারেক্ট থাকতো তাহলে আমরা আরো ভালোভাবে পেতাম মানে জিনিসটা। মোটামুটি একটা ধারণা পেলাম যে প্রথমে আমাদেরকে ডিসকভারি টাইম এবং সেই সাথে আমাদেরকে লো অ্যাসাইন করে দিয়ে আসতে হবে, এবং লো যখন অ্যাসাইন করে দিয়ে আসব তখন আমরা কি করব, আমরা লো অ্যাসাইন করে দেওয়ার সাথে সাথে যখন ফেরত আসব তখন আবার চেক করব যে এইটার যে ডিসকভারি টাইম, এটাকে যখন ফিনিশিং দিব তখন আমি চেক করে দেখব যে এটার যে ডিসকভারি টাইম এইটা কি আমার এটার সাবট্রি যে আছে তাদের ইয়ে থেকে কম কিনা, তাদের লো থেকে এটা কম কিনা। যদি কম বা সমান হয় তাহলে আমরা সেটাকে আমাদের কি হিসাবে নিচ্ছি, আর্টিকুলেশন পয়েন্ট হিসাবে নিচ্ছি, আর যদি না হয় তাহলে আমরা নিচ্ছি না। সুডোকোডটা দেখলে হয়তো আর একটু পরিষ্কার হতে পারে, এখানে দুই একটা লাইন একটু এদিক ওদিক থাকতে পারে। এখানে প্রতিবার এই লোটাকে সে ভি এর এটার যে মানে প্রথমে তো অ্যাসাইন করে এই যে অ্যাসাইন করে দিল প্রথমে ডিসকভারি টাইমটা ইউতে, এটার লোটা ডিসকভারি টাইম দিয়ে 3 নাম্বার লাইনে করে দিল। তারপরে এসে তোমার এই 14 নাম্বার লাইনে প্রতিবার 13 নাম্বার লাইনে এইটা ফাইন্ড আর্টিকুলেশন পয়েন্ট সে আবার ওই ওই ভি অর্থাৎ অ্যাডজাসেন্ট যে নোটটা সেই নোটটাকে দিয়ে এই কাজটা পুরোটা করে এসে দেখতেছে যে তার লো
এর সাথে নিজের লো কম্পেয়ার করে দেখতেছে যে এটা আরো কমানো যায় কিনা। ঠিক আছে, লোটা কমানো যায় কিনা, যদি কমানো যায় তাহলে লোটাকে কমাচ্ছে। ডিসকভারি টাইমে কিন্তু কেউ হাত দিচ্ছে না। ঠিক আছে, একটা একটা জিনিস খেয়াল করে, এখানে কোনো জায়গায় ওই প্রথম যখন ডিসকভার করতে পারতেছে এই জায়গায় 3 নাম্বার লাইনে, তখনই ডিসকভারি টাইমটা দিচ্ছে। এছাড়া এরপরে আর ডিসকভারি টাইম নিয়ে কেউ কোনো কথাই বলতেছে না। ঠিক আছে, ডিসকভারি টাইম নিয়ে আর কোনো কাজ হচ্ছে না। সো ডিসকভারি টাইম তো ডিসকভার যখন করে ফেলেছে তখনই ডিসকভার হয়ে গেল। এরপর লোটা বারবার আপডেট হচ্ছে, অর্থাৎ সে যখনই একটা নোড নিয়ে কাজ করে আসতেছে ওইটার লো অনুযায়ী তার নিজের লোটা আরো কমানো যায় কিনা সেটা সে দেখতেছে। উম তার প্যারেন্ট হলে কিন্তু এই যে 7 নাম্বার লাইনে দেখতে পাচ্ছ, যদি তার প্যারেন্ট হয় তাহলে সে কন্টিনিউ করে যাচ্ছে, আর কাজ করতেছে না। ওটা নিয়ে কাজ করতেছে না। ভিজিটেড হলে তখন সে ব্যাকেজ হিসাবে পেয়ে গেছে। ব্যাকেজ হিসাবে পেলে করতেছে কি, ওই যে ব্যাকেজে ধরো ইউভি, যদি ধরো এটাকে যদি 7 কে যদি ইউ ধরো আর 3 কে যদি ভি ধরো, এবং এই যে ব্যাকেজটা পেলো 8 নাম্বার লাইনের কথা একটু চিন্তা করো, তার মানে এটা হচ্ছে ভি। সো এটা ডিসকভারি টাইমটা এবং এটা লোটা, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যেটা ছোট সেটাকে ওই লো ইউতে রাখতেছে। তার মানে এটা সব সাধারণত এটার ডিসকভারি টাইমটাই পরে মানে কম হবে আর কি। কারণ হচ্ছে যেহেতু এটা একটা ব্যাকেজ, ঠিক আছে, ব্যাকেজ মানে হচ্ছে ওই অ্যানসেস্টরে হিট করতেছে। ঠিক আছে, সো লোটা সেভাবে আপডেট হয়ে যাচ্ছে। আর যদি ভিজিটেড না হয় তার মানে আসলে এটাকে এখনো টাচ করা হয় নাই, এটা একটা নরমাল এইজ, এবং সেটাকে ট্রি এইজ বলা হয় অনেক সময়, ব্যাকেজ গুলো ছাড়া বাকিগুলোকে ট্রি এইজ বলা হয়। সো এই 12 নাম্বার লাইনে হয়তো একটু ভুল করেছে সম্ভবত, এটা আমি শিওর না, একটু দেখে নিও। কারণ প্যারেন্ট ইউ ইকুয়াল টু ভি মনে হয় হবে না, বরং প্যারেন্ট ভি ইকুয়াল টু ইউ হবে, এই ধরনের কিছু একটা ব্যাপার আছে সম্ভবত, আমার দেখে মনে হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে 13 নাম্বার লাইনে তো ওই নোটটা নিয়ে পুরো গ্রাফটাতে আবার কাজ করে আসলো। এটা একটা মোটামুটি সিডো কোডের মতো লেখা আর কি। সো 14 নাম্বার লাইনে সে ওই সবকিছু এই ভি নিয়ে কাজ করে আসার পরে এই ভি এর লোটা দেখে ইউ এর লোটা আপডেট করে নিচ্ছে যে লোটাকে আরো কমানো যায় কিনা। ঠিক আছে, লোটাকে আরো কমানো যায় কিনা। আচ্ছা, এইটা তখনই কল করতেছে যখন এটা নর্মাল একটা ট্রি এজ, এটাকে আর কমানো যাচ্ছে না। ঠিক আছে, কারণ অ্যানসেস্টর গুলার লো কিন্তু এমনিতেই কম হবে। তোমার কখনোই মনে করার উপায় নাই, ধরো যে 1 থেকে 3 তে কল হলো, তারপরে 3 এসে 3 এর দিক থেকে যদি ব্যাকেজ না থাকে, 3 কিন্তু কোনোভাবেই এই 1 এর লো কে আপডেট করতে পারবে না, কারণ তার ডিসকভারি টাইম দিয়ে তাকে ইনিশিয়ালাইজ করা। সো 3 কিন্তু যদি এরকম হইতো যে এদিক থেকে কোনো একটা ব্যাকেজ আসে, তাহলে কিন্তু 3 আবার এর চেয়ে ছোট কোনো কিছু একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। হ্যাঁ, যেরকম ভাবে আসি আর কি 3 থেকে এই 4 এর এদিকে হয়েছে, 3 থেকে 4 এ গিয়ে সে এদিক দিয়ে যে একটা ব্যাকেজ পেয়েছে। ঠিক আছে, সো 4 এর আসলে ওই 6 এর থেকে তখন এদিক থেকে যখন আসছে, তখন সে পেয়েছে যে তার চেয়ে কম আর লো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তখন সে আপডেট করে নিয়েছে। সো এইভাবে এই কাজটা হয়েছে। এবং 15 নাম্বার লাইনে ওই যে যেই চেকটা আমরা বলতেছি যে এটা রুট হতে পারবে না, এবং কারণ রুটের ক্ষেত্রে আলাদা আমরা বলেছি হিসাব। আর আমাদের এটা ডিসকভারি টাইমটা, এটার যেই সাবট্রিতে আমরা ঘুরে আসলাম, এই সাবট্রির লো যে এই লোটার চেয়ে ছোট বা সমান যদি হয় এটা ডিসকভারি টাইমটা, তাইলে ইটস ওকে, এটা একটা আর্টিকুলেশন পয়েন্ট সে মার্ক করতেছে। আর যদি সেটা না হয় তাহলে এটার চাইল্ড সংখ্যা বাড়াচ্ছে, কারণ হচ্ছে মানে প্রতিটা এইজ যখন যাচ্ছে তার মানে তখন একটা চাইল্ড সে বাড়িয়ে নিচ্ছে, কারণ হচ্ছে সে যদি রুট হয় তাহলে এটা পরে কাজে লাগতেছে, আর যদি রুট না হয় তাহলে আসলে চাইল্ডটা কোনো কাজে লাগতেছে না, নাম্বার অফ চাইল্ড কোনো কাজে লাগতেছে না। কারণ ওই 20 নাম্বার লাইনে দেখো যে সে যদি তার নাম্বার অফ চিলড্রেন যদি 1 এর চেয়ে বেশি হয়, এবং কথাটা লিখে নাই, ইউটা রুট হইতে হবে। আচ্ছা, সো এইটা হচ্ছে মোটামুটি আমরা একটা ধারণা দিলাম আর্টিকুলেশন পয়েন্টটা কিভাবে করে। আমরা যখন কোড করব তখন আরো বিভিন্ন জিনিস ক্লিয়ার হবে। আর আর্টিকুলেশন পয়েন্ট এর মতো আর্টিকুলেশন ব্রিজের কোডটাও প্রায় সেম, জাস্ট একটাই পার্থক্য আছে,
সেটা হচ্ছে এই ডিসকভারি টাইমটা লো এর চেয়ে ছোট বা সমান দিয়েছে, তো এই জায়গায় জাস্ট ছোট হবে আর কি। এই যে দেখো এখানে ব্রিজ আর আর্টিকুলেশন পয়েন্টের সুডোকোডের পার্থক্য খালি এক জায়গায় 15 নম্বর লাইনে, অর্থাৎ ডি ইউ লেস দেন ইকুয়াল লো ভি, এটার জায়গায় হবে হলো ডি ইউ লেস দেন লো। এইটা তোমরা অ্যানালাইসিস করবা, করে দেখবা কি জন্য আসলে এটা কাজ করে। ঠিক আছে, এইটা তারাও একই কথা লিখেছে, আমিও একই কথা বললাম, তোমরা এটা একটু দেখবা আর কি কেন এটা কাজ করে। এই ডিসকভারি টাইমটা যদি লো এর চেয়ে ছোট হয় তখন শুধুমাত্র, এবং ওইটার রুটের ক্ষেত্রে কি কেসটা হবে, মানে কাজটা কি হবে সেটাও তোমরা একটু দেখবা। সো মোটামুটি একটা ওভারভিউ দিলাম। সো এখানে জাস্ট কমপ্লেক্সিটি যদি বলো তাহলে অনেকটা ডিএফএস এর কমপ্লেক্সিটি আর কি। এর চেয়ে মানে একটা ডিএফএস চালিয়ে কিন্তু আমরা কাজ করতেছি, এর চেয়ে বেশি কিন্তু কিছু করতেছি না। ঠিক আছে, তো তুমি ভি স্কোয়ার থেকে ভি কিউব থেকে বা এন কিউব থেকে মোটামুটি ওয়ার্স্ট কেসে এন স্কোয়ারে নিয়ে আসলা আর কি। ভি প্লাস ই তো, সো ই যদি সর্বোচ্চ এন স্কোয়ার হয় তাহলে তুমি অন্তত মানে ডিএফএস এর কমপ্লেক্সিটিতে নিয়ে আসলা, সোজা হিসাব একটা ডিএফএস চালিয়ে কাজটা হয়ে গেল। একটা ডিএফএস চালিয়ে যদি কাজ হয়ে যায় তাহলে কিন্তু আসলে আমাদের অনেক কাজ কমে আসলো। সো এই গ্রাফটা না অন্য বিভিন্ন গ্রাফ নিয়ে সেগুলোর উপর একটু কাজ করে সেগুলো একটু হাতে কলমে করে তারপরে একটু দেখবে, দেখে তারপরে মানে জিনিসটা একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে আর কি। নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করবে, একজন আরেকজনকে বোঝাবে, তাহলে দেখবে যে মোটামুটি ক্লিয়ার হচ্ছে। আর একটু কোড করারও চেষ্টা করো, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এমনি কোড দেখাবো, কোড মানে ক্লাসে আমরা করব, সো তার আগেও তোমরা একটু দেখতে পারো আর কি। ওকে, সো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। সো কোশ্চেন মনে হচ্ছে নাই, যদি না থাকে তাহলে আমরা শেষ করে দিব।